জি, খেলা হবে। তো ওইটা কিন্তু অনেকে লিখছেন কিন্তু এখানে, সেই খেলার আগে আপনি কোথায় গেলেন? না, খেলা রেখে যায়নি। আমি একটা জিনিস তাদেরকে বলতে চাই, যারা বলতে চান যে আমরা এখন চলে এসেছি কেন। সামটাইমস ডিফেন্স ইজ দ্য বেস্ট অফেন্স, সামটাইমস অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। আমরা দেখতে চেয়েছিলাম যে ইউনুস সরকারের আমলে নাকি মানুষ সোনার চামচ দিয়ে ভাত খাবে, বাংলাদেশ নাকি স্বয়ং সম্পূর্ণ হয়ে যাবে। এক মহিলা ক্ষমতাচ্যুত হওয়ার পরে, আমি ফেসবুক নাই, আমি ইউটিউবে দেখলাম, সে বলছে 16 বছর ধরে একটা পাঙ্গাস মাছের পেটি খাইনি। ফাইন, আমার মনে হচ্ছে এখন তারা সবাই পাঙ্গাস মাছের পেটি তো খাচ্ছেনি। আমার মনে হয় সাথে মুরগির মাংস, খাসির মাংস সবকিছুই আছে, গরুর মাংস সবকিছুই আছে। আসলে কি আছে? মানুষের ক্রয় ক্ষমতা আছে কিনা? বিকজ এই যে আপনাদের ফিরে আসা, আপনাদের দেশে ফিরে আসার কথা যখন হচ্ছে, তখন গত কয়েকদিন যাবৎ আরেকটা কথা সামাজিক যোগাযোগ মাধ্যম হচ্ছে যে অনেকে হয়তো আসবেন না, যারা আসবেন না তারা আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হবে। আমি এরকম কথা শুনিনি। নেত্রী কি বলেন আপনাকে? হ্যাঁ, নেত্রী একটা কথাই শুধু বলেন যে আল্লাহ যখন বাঁচিয়ে রেখেছেন, এবং ভাই ভাই এই কথা বলে আমি একটা কথা বলতে চাই আপনাকে। হ্যাঁ, এটা আপনি আমাকে একটু বলার সুযোগ দিন। হ্যাঁ, মধ্যে 2 মিনিট আমি শেষ করবো কথাটা। অবশ্যই। আমি রাজনীতি কিন্তু আগে অন্যভাবে বুঝতাম, যেমন এখনো অনেকে বুঝে। হ্যাঁ, আমিও বুঝতাম তেমন ভাবে। রাজনীতি মানে নাম হবে, নেতা হব, এমপি হবে, মন্ত্রী হবে, পার্টি সেক্রেটারি হবো, প্রেসিডেন্ট হবো। আমাকে আমার নেত্রী 2বার মন্ত্রী দিয়েছেন, আমি হইনি। আমাকে ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি বানিয়েছেন, আমি দেওয়াল টপকে পালিয়ে গেছিলাম, হইনি। হ্যাঁ, যখন অসুবিধা হয়েছিল ছাত্রলীগের সেক্রেটারি, তখন হ্যাঁ সুলতান ভাই নিয়ে গেছিলেন। আমি দেওয়ালটা পারে, আমি পদ পদবিতে যাইনি কোন সময়। আমি চাইনি হতে, আমার কোনো বাইন্ডিংসে থাকতে ভালো লাগে না। তো আমি একটা কথা বলতে চাই। হ্যাঁ, তো তখন তো রাজনীতি বুঝতাম না, ছোট মানুষ ছিলাম। যখন আস্তে আস্তে বুঝতে শিখলাম, তখন বুঝলাম যে আচ্ছা ঠিক আছে, এটা হওয়া দরকার। এটা অনেকে বন্ধু বান্ধব বলতো, কেন হবি না, মন্ত্রী হও, এটা হও, এটা হও, এটা হও। 2001-এ জাতির পিতার কন্যা যে শেখ হাসিনা, যাকে আমরা অসম্মান করলাম, চরম অসম্মান করলাম, বেজ্জত করলাম কিছু লোকের দ্বারা, যে সম্মানটা আল্লাহ তাকে ফেরত দিবেন, এটা আমি আপনাকে গ্যারেন্টি দিয়ে বলছি। ইনশাল্লাহ, 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 ইনশাল্লাহ। এমন কোন অলি আলিয়ার দরবার নাই যে তার জন্য দোয়া হচ্ছে না। বাংলাদেশের লাখো কোটি কোটি মানুষের হাত তার জন্য উঠে আছে। ভুল করলে আমরা করেছি, উনি করেন নাই। ভুল করলে আমরা করেছি। এই ভদ্র মহিলা 2001-এ গেলেন মিটিং করতে নারায়ণগঞ্জে 2500-এ, দুপুর 1টা বাজে। বাড়ি ভাই, বিশ্বাস করেন, কাঠ ফাটা, মানে গরম, মানে কি একদম ভাদ্র মাসের গরম। আমি যখন জেলা আওয়ামী লীগের সেক্রেটারি, মাইক কন্ট্যাক্ট করছি, উনি বক্তব্য দিলেন, শেষ করলে আমি একদম, তখন অলরেডি গোপালগঞ্জে 75 কেজির ওজনের যে বোমা, সেটা পাওয়া গেছিল। তো সবাই ওনার নিরাপত্তা নিয়ে খুবই অরিট। তো উনি মিটিং শেষ করে চলে গেলেন। আমার পাঞ্জাবি পায়জামা ভিজে, মনে করেন একেবারে মানে নিজের কাছে নিজে ঘৃণা লাগছিল যে এত মানে নোংরা অবস্থা। তো এসএসএফ এর গাড়ি চলে গেল, হেলিকপ্টার এসেছিলেন আপা। তো কিছুক্ষণ পরে এসএসএফ ফেরত আসলো, এসে আমাকে বলছো, স্যার 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 স্যার। জি, বলে আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী ডাকছেন। আর আমাকে কেন? বলো আমরা যাই না, একটু তাড়াতাড়ি আসেন। তো আমি আবার লাফ দিয়ে গাড়িতে উঠলাম, জিপে উঠলাম, গেলাম, টান দিয়ে গেলাম। ওখান থেকে 1 থেকে 1.5 কিলোমিটার দূরে একটা হেলিকপ্টার সেনাবাহিনীর রাখা। হ্যাঁ, আমি দেখলাম তার থেকে 100-200 হাত দূরেই বেশ কিছু মহিলা, বাড়ি ভাই, তখন বাংলাদেশের একদম গ্রামের মহিলা, 2500 গ্রাম এলাকা এটা। ব্লাউজ পরা নাই, কিছু মহিলা, বয়স আমার মার মতো বয়স, সবাই মানে 60 ঊর্ধ্ব বয়স, সবার 70-75 বছর বয়স, ছিঁড়া টিরা শাড়ি পরা, বুড়া বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলি সব লুঙ্গি পরা, পাঞ্জাবি পরা, কিছু মানুষের মাথায় টুপি আছে, কিছু মানুষের টুপি নাই। আর ছোট ছোট বাচ্চা, এর মধ্যে মনে করেন 100-200-300 বাচ্চা, এর মধ্যে মনে করেন ম্যাক্সিমাম কাপড়ই নেই, শরীর ন্যাংটা পিচ্ছি আর কি, 3-4-5 বছরের বাচ্চা। ওরা তো জানে না এটা কে। তোরা বাচ্চাগুলি হাসিনা হাসিনা বলে হাত দেখাচ্ছে। তো আপা হেলিকপ্টার আমাকে বললেন যে স্বামী তুই একটু যাবি আমার সাথে। আমি কোথায় আপা? বললো কুমিল্লার চান্দিনা যাবো।
জনসভা। আমি বলছি, আপা আমার অবস্থা এরকম করে কিচ্ছু হবে না, যে আমি সকাল থেকে কিছু খাইনি রে, হ্যাঁ আমি কিছু খাইনি, তুই যদি যাস তা তুই একটু 40-45 মিনিট বক্তব্য দিস, ওই সময়টা আমি সার্কিট হাউসে একটু রেস্ট নিবো আর একটু কিছু খাবো। আমার অনেক মায়া লেগে গেল। বললাম আচ্ছা আপা এই অবস্থায় যাবো? বললো হ্যাঁ চলো, কিচ্ছু হবে না। বললাম জি আচ্ছা চলেন। তো উনি হেলিকপ্টার দিয়ে উঠছেন উপরে, 4টা-5টা সিঁড়ি উঠেছেন বাড়ি ভাই, আল্লাহকে সাক্ষী রেখে বলছি, 4টা-5টা সিঁড়ি উপরে উঠেছেন। হঠাৎ করে দেখলাম ইউটার্ন দিলেন, নামলেন, নেমে ওই মানুষগুলির দিকে চলে যাচ্ছেন। সেনাবাহিনী দৌড়ে আসলো, SSF PGR সব, স্যার 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 যাবেন না স্যার, স্যার প্লিজ স্যার, স্যার প্লিজ স্যার, প্লাস স্যার যাবেন না স্যার। উনি বললেন সরো 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 করতে, একটা সময় ধমক দিলেন, সরো তো সরো। এটাই জাতির মেয়ে, ওরা আমাকে মারবে না, আমাকে কারা মারবে আমি জানি। দেন উনি ইন করলেন। আমি দেখলাম ওই বৃদ্ধা বৃদ্ধা মহিলাগুলি ওনাকে জড়িয়ে ধরছে, ওনাদের বুকের মধ্যে ওনার মাথাটা দিয়ে আদর নিচ্ছেন। এমন ভাবে আদর নিচ্ছেন এবং চোখ বন্ধ করে, ওই বৃদ্ধ লোকগুলি যখন ওনার মাথায় হাত দিয়ে দোয়া করছে, উনি চোখ বন্ধ করে আদর নিলেন। 10-12 মিনিটের ব্যাপার। আবার ঘুরে আসতেছেন, বাচ্চাগুলি আবার হাসিনা হাসিনা বলতেছে। উনি তাকালেন, একটু হাসলেন, হেসে হেলিকপ্টার উঠলেন। আমি একটু দূরে বসার চেষ্টা করলাম ওনার থেকে, যাতে ওনার অপোজিট সোফায় না বসে একটু দূরে বসতে, যা আমার গায়ে গন্ধ, মানে ঘেমে গেছি। তো উনি বললেন এখানে বসো, আর না আপা ওদিকে বসো। বলবো এখানে বসো। বসলাম তো হেলিকপ্টার থেকে এইভাবে নিচের দিকে দেখা যায়, হেলিকপ্টার তো এইভাবে উপর দিকে উঠে, উনি নিচের দিকে তাকিয়ে আসেনি মানুষগুলির দিকে। বিশ্বাস করেন বাড়ি ভাই, ওনার চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে আর মুখে হাসি। তো তখন ওনার সাথে সব কথা বলে ফেলতাম, সব যা ইচ্ছা বলতাম, ছোট ছিলাম তো। তাই আমি বলছি, আপা ও আপা। বলে কি? বললাম আপনি হাসেন না কাঁদেন? তো আমার দিকে তাকিয়ে বললেন, শামীম এই বৃদ্ধা বৃদ্ধা মানুষগুলি যখন আমাকে জড়ায় ধরে না, আমার মনে হয় আমার মা কবর থেকে উঠে এসে আমাকে বলছে, মা গো এই মানুষগুলির জন্য কিছু কেউ নাই, তুই ওদের জন্য কিছু কর। এই বৃদ্ধ বৃদ্ধ লোকগুলি যখন আমার মাথায় হাত দিয়ে দোয়া করে, আমার মনে হয় আমার বাবা মাথায় হাত দিয়ে দোয়া করছে, মা গো এই মানুষগুলির স্বপ্ন পূরণ হলো না, তুই ওদের স্বপ্নগুলি পূরণ কর। এই ছোট ছোট বাচ্চাগুলি যখন আমাকে দূর থেকে বলতেছিল না হাসিনা হাসিনা, আমার মনে হচ্ছিল যে আমার ছোট্ট ভাইটা রাসেল বলছে, হাসু আপা, হাসু আপা, আমাকে একটু তোমার কোলে নাও। বাংলাদেশের মানুষকে শেখ হাসিনা এইভাবে দেখে। সো আমার বিশ্বাস যে মানুষকে আল্লাহর সৃষ্টি সেরা জীব আশরাফুল মুখলুকাতকে এভাবে ভালোবাসে। এই মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য যে মহিলা 18-19 ঘন্টা দৈনিক কাজ করতেন, যেই কটা মানুষ আমাকে আল্লাহ চিনিয়েছে দুনিয়াতে, এক, আমার আব্বা ছোটবেলায় মারা গেছেন 24 বছর বয়সে, আমার মা, আমার বড় ভাই নাসিম ওসমান, আমার মা এবং আপা, এই 3টা মানুষ আমাকে আল্লাহকে চিনিয়েছেন। আমি ওই পথেই আছি, ওইটি আমার শান্তির পথ, ওইটি আমার সাহস, একমাত্র সাহস, আর কোনো সাহস আমার নাই। আমি বিশ্বাস করি এবার যে কাজটা করলেন বাংলাদেশের গ্রাসরুট লেভেলে জি এই পরিমাণ নেতা কর্মীর সাথে উনি কথা বললেন। আপনি আমার অনুষ্ঠানে অনেক বাচ্চারা আসে, ছেলেরা আসে, কেউ বলে আমি 4বার কথা বলছি, আমি 5বার কথা বলছি। মানে সারা দেশের নেতা 18-19 ঘন্টা ধরে দেশের খবর নিচ্ছেন। আমার এলাকার খবর আমি যা জানি তার চেয়ে 80% বেশি উনি জানেন। ইন্ডিভিজুয়ালের সাথে কথা বলছেন। আমি শুধু একটা কথা বলবো, আমরা ভালো খারাপ সবকিছু মিলেই মানুষ, আমাদের ত্রুটি বিচ্যুতি আছে, থাকলে আল্লাহর কাছে ক্ষমা চাই, আপনাদের কাছে ক্ষমা চাই। বিশেষ করে ম্যাটিকুলাস ডিজাইন থেকে নেত্রী কর্মী হয়েও বঙ্গবন্ধু আদর্শের সৈনিক হয়েও মানুষকে বাচ্চাদের বাঁচাতে পারিনি, এই জন্য তাদের কাছে আমি ক্ষমা প্রার্থী। মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবার যারা আজকে না খেয়ে আছেন, দেশে তেল নাই, গ্যাস নাই, পানি নাই, বিদ্যুৎ নাই, হাহাকার, মানুষের চাকরি নাই, ক্ষমা চাই তাদের কাছে, ক্ষমা চাই। দোয়া করবেন যাতে আমরা নেতৃত্বে কোনো পদ পদবি না, কোনো ইলেকশন না, কোনো এমপি না, কোনো মন্ত্রী না, জাস্ট সর্বশেষ তার সঙ্গে যাদের দেখা হয়েছে তাদের কেউ কেউ আমাদেরকে বলেছেন অবাক তারা দেখেছেন, তার মানে কোনো পরিবর্তন নেই, ঠিক আগের মতো। বললাম আমরা গণভবনের কথা বলতে ঠিক অবিকল। আমি আপনাকে বলি, তার সাথে আমার অনেক কথা হয়েছে, তিনি আগের চেয়ে অনেক শক্তিশালী,
মানসিকভাবে আল্লাহ রহমানের রসুল পাকের ওসিলায়, আপনাদের দোয়ায়, বাংলা মানুষের দোয়ায়, সারা পৃথিবীর মানুষের দোয়ায় উনি শারীরিকভাবেও ভালো আছেন, মানসিকভাবে শক্তিশালী আছেন। এবং ওনার সাথে কথা বললে আমার মনে হয় আমি মাঝে মাঝে ভেঙে পড়ি, কিন্তু ভেঙে পড়ি, মিথ্যা তো বলবো না আপনাকে। মানে বিদেশের মাটিতে থাকা খাওয়ার খরচা সবকিছু মিলিয়ে একটা ঝামেলায় পড়েই যাই মাঝে মাঝে, এটা বলা উচিত না, বাট আলহামদুলিল্লাহ ভালো আছি। বাট ওনার সাথে যখন কথা বলি আমার কাছে মনে হয় যে এইবার এটা সম্ভব কিভাবে, সম্ভব কিভাবে? এত বড় মানসিক শক্তি এটা তাদেরই থাকে যাদের উপরে আল্লাহর খোদ রহমত থাকে, মানুষের কোটি কোটি মানুষের দোয়া থাকে। বাড়ি ভাই, আমি অলিয়া অলিয়ার দরগায় যাওয়া মানুষ, আমি ভালোবাসি যেতে ওখানে, চুপচাপ বসে আমি ইবাদত করতে পছন্দ করি। মক্কায় গেলে, কাবে গেলে আমি পছন্দ করি, মদিনায় গেলে ভালো লাগে আমার। সো আমি এমন কোন অলিয়ার দরবার দেখি নাই, উনি জানেনও না যে ওনার জন্য দোয়া হচ্ছে। আমি আল্লাহর নামে শপথ করে বলছি আপনাকে, সেদিন নিজামুদ্দিন আউলিয়া বাবার দরগার থেকে একজন বললেন আমাকে, ফিদা ভাই, যে ভাইয়া, আমি হিন্দিতে বলছিলাম, আমি বাংলায় বলি, যে এক আদমি আয়া থা, হ্যাঁ, একজন মানুষ এসেছিল রোজার মাসে, প্রতিদিন শত শত মানুষকে ইফতার করিয়েছে। তা আমরা ওনার নাম লিখতে চেয়েছিলাম, উনি বলছেন না, নাম লিখবেন না, শুধু শেখ হাসিনার জন্য দোয়া করে। তো আল্লাহর চেয়ে শক্তিশালী কেউ নাই। আল্লাহ দেখেন যে আমার বান্দা আমার উপরে ইমান রাখে কিনা, এবং শেখ হাসিনার ইমান আল্লাহর উপরে আছে, মানুষের প্রতিও আছে। কিন্তু ক্ষমতায় আজকে সেই ব্যক্তি যে তাকে 21শে আগস্টে হত্যা করতে চেয়েছিল, সে আবার তাকে হত্যা করতে চায়। অফকোর্স আমরা দেখি কি হয়, একটু দেখি না আমরা। এবং ইনশাল্লাহ এই দেশে তো 30 লক্ষ মানুষ জীবন দিয়ে স্বাধীনতা আছে, 90 লক্ষ মামনের সম্মান গেছে। হয়তো আমি থাকবো না বাড়ি ভাই, হয়তো আপনার সাথে রেকর্ড থাকবে আমার, হয়তো দেখা যাবে দেশে কোথাও আমি হয়তো পড়ে আছি, মরে আছি, কিংবা আমার কবর দেওয়া হচ্ছে না, বাট জিতবো আমরা অবশ্যই ইনশাল্লাহ, এতে আপনি নিশ্চিত থাকেন। এই আত্মবিশ্বাসের কারণটা কি? জি, এই আত্মবিশ্বাসের কারণটা কি? বিকজ আমরা অন্যায় করিনি, অন্যায় ওরা করছে। ওরা আমাদের দেশে জঙ্গিবাদ বানাচ্ছে, ওরা আমাদের দেশের মানুষকে আজকে না খাইয়ে রেখেছে, ওরা আমাদের দেশকে কোথায় চলে গেছে, আমাদের জিডিপি 8 আজকে 3-তে নিয়ে গেছে, 3-3.5 চলে গেছে। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে ভাই, যে আমি দুটো প্রশ্ন করি, যে সাংবিধানিক ভাবে এই সরকারের কিন্তু কোনো বৈধতা নাই, বাট আমি ধরে নিলাম এটা একটা সরকার, বৈধ সরকার আমি ধরে নিলাম, এবং ধরে নিলাম তারেক রহমান এবং একজন বৈধ প্রধানমন্ত্রী। আমার কাছে ওনার একটা প্রথম প্রশ্ন, আমি যে মেয়েটার ঘটনা বললাম, এটা একটা ঘটনা। উনি এখন বলবেন আমি তো এখন ক্ষমতা ছিলাম না, ইউনুস ক্ষমতা ছিল, ফাইন। আপনার কাছে আমার প্রশ্ন, ওনার কাছে প্রশ্ন, এই যে শত শত পুলিশ হত্যা করা হলো, প্রেগনেন্ট মহিলা পুলিশের, তাদেরকে হত্যা, আমার খুব মায়া লাগে পুলিশদের জন্য। আমি দেখলাম 2 দিন আগে যে হবিগঞ্জের কি একটা আছে, জুলাই যোদ্ধা, একটা নেংটি ইন্দুর সাইজ, আমি নাম জানি না, নেংটি ইন্দুর সাইজ, একে পুলিশ গ্রেপ্তার করলে আগেও করেছিল একবার, তাকে ছেড়ে দিতে বাধ্য হলো, সে থানায় বসে বলতেছে কিভাবে পুলিশ মারছে। এটা একটা সভ্য রাষ্ট্র? হ্যাঁ, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আপনাকে আমি জিজ্ঞেস করতে চাই, আপনি যখন প্রধানমন্ত্রী হবেন সবারই হবেন, এই পুলিশকে যে হত্যা করলো বিচার করলেন না কেন? স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কে আমি জিজ্ঞেস করতে চাই, সালাউদ্দিন সাহেবকে, আমাদের লোকজন তো ডেলি অ্যারেস্ট করছেন, প্রতিদিন অ্যারেস্ট করছেন। গত কয়েকদিন আগে আগস্ট মাসে ঢাকায় বসুন্ধরা থেকে আমার 53 জন লোককে অ্যারেস্ট করেছেন, করেন, আরো করেন, 25 লক্ষ লোকের নামে মামলা করেছেন, দেন আরো দেন, নো প্রবলেম। কিন্তু আপনি যে সচিবালয়ে বসেন, সেই সচিবালয় থেকে পূর্বাঞ্চলে যেখান থেকে আপনি চিটাগাঙে যান, আপনি একটু খবর নেন, খোঁজ নেন, ওইখানে 4টা মাদ্রাসাতে, এটা আমি 2-3 মাস আগের ঘটনা বলছি, এখন হয়তো বেড়েছে আরো, এবং 2টা মহিলা মাদ্রাসা, আর বাকিগুলি পুরুষ মাদ্রাসাতে অস্ত্রের ট্রেনিং হচ্ছে, এবং ভয়ঙ্কর অস্ত্রের ট্রেনিং হচ্ছে। এবং সেখানে লস্করে তৈয়বা, যেটা সচিবালয়ের জয় বলেছেন, লস্করে তৈয়বা, আল কায়দা, যেটা জাতিসংঘ নিরাপত্তা পরিষদ স্বীকার করেছে, তারা সেখানে কাজ করছে। যখন আমাদের সাথে 19শে জুলাই সংঘর্ষ হলো,
আমি বুঝতে পারিনি যে আমার সাথে সরাসরি সংঘর্ষ করবে এরকম লোক নারায়ণগঞ্জে নাই। আর বিএনপির সাথেও যারা মূল লিডার তারা আমাকে সম্মান করতো। এমনি রাস্তার ছেলেপেলে যেগুলি আছে টোকাই, তাদের কথা বাদ দেন। নারায়ণগঞ্জের অবস্থাই বলি আজকে কি অবস্থা। বাড়ি ভাই গত 1 মাসের মধ্যে, এই গত পরশু দিনের আগের দিন নারায়ণগঞ্জে ইসদাইন নামে একটা এলাকা আছে, আমার এলাকাতে পড়ে, আমার বাড়ির পাশে, আমার যে বাড়ি যেটা ভেঙে দেওয়া হয়েছে, ওখানে পুলিশের উপরে গুলি করা হয়েছে, মাদক ব্যবসায়ী গুলি করেছে। তারপরে মাঝদার এলাকায় কয়েকদিন আগে র্যাব আর পুলিশকে পিটিয়েছে। তার কয়েকদিন আগে গত 1 মাসের মধ্যে 2 বার র্যাব পুলিশ, আর গত 3 দিন আগে না 4 দিন আগে ওপেন পুলিশকে গুলি করা হয়েছে। এই হচ্ছে একটা এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি। তো আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেবকে বলতে চাই, আপনার তো একটা মেয়ে আছে, আমার একটা মেয়ে আছে, আপনার মেয়ে আমার মেয়ে সমবয়সী, অলমোস্ট কাছাকাছি হবে। আপনার মেয়েটা ব্রিটেনে মানুষ হয়েছে এবং আমি বিশ্বাস করি সে আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়েছে। একটা কাজ করেন, আমি শামীম ওসমানের বিরুদ্ধে তো ফাঁসির আদেশ হবে আমি জানি, ওইটার জন্য আপনার কাছে কোনো কার্পণ্য দরকার নেই। আমরা কবে আসবো সেটাও আমরা জানি, ইনশাল্লাহ আল্লাহর হুকুমে, রসুল পাক রসিলায়, মানুষের দোয়ায় জনগণকে নিয়ে আসবো। সেটা আমার দরকার নেই, কোনো ফেভার চাচ্ছি না। আপনার মেয়ে জাইমা রহমান একটা শিক্ষিত মেয়ে, ব্রিটেনে লেখাপড়া করেছে, অ্যাজ পার মাই যত নলেজ, আমি যত জানি সে ল পড়েছে বোধহয়। তাকে দিয়ে গোপন একটা টিম করেন তো সারা বাংলাদেশে। যে ওই যে একটা মেয়ের কথা বললাম, সাংবাদিক, ওই রকম কয়টা মেয়ের শ্লীলতাহানি হয়েছে, কতগুলি মেয়ে ধর্ষণ হয়েছে, বিচার করবেন? সাহস আছে কিনা একটু দেখান না। আপনি নিজে নির্বাচনী প্রচার করলেন কোত্থেকে? শাহজালাল বাবার দরকার থেকে। মানলে আমি খুব খুশি। অলিয়াকে যদি সম্মান করে আমি খুশি। হ্যাঁ, আল্লাহর অলিয়াকে বেজ্জত করলে অলিয়া রাগ করে না, কিন্তু আল্লাহ ছাড়েন না কাউকে। তো যেই অলিয়া শাহপারান বাবার মাজারে পর্যন্ত মানুষ মেনে ফেলা হলো, একজন আল্লাহর অলিকে কবর থেকে উঠিয়ে, মানে যেটা আমি বারবার বলার চেষ্টা, এটা আমি আজ পর্যন্ত আমার নিঃশ্বাস বন্ধ হয়ে যায় যখন আমি দেখি এটা, যে কবর থেকে উঠিয়ে নাচছে, তাকে লাঠি দিয়ে পিটাচ্ছে এবং শেষ পর্যন্ত ওনাকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হলো। এরা মুসলমান? এর নাম ইসলাম? ইসলামের কোথায় লেখা আছে এটা? এরা তো ইসলাম ধ্বংসকারী। ওরা তো আমার পবিত্র ধর্ম ইসলামকে ধ্বংস করে দিচ্ছে ধর্মের নামে। উই হ্যাভ টু প্রোটেক্ট দেম, উই হ্যাভ টু সেভ আওয়ার ধর্ম। আমার ইসলামকেও আমাকে রক্ষা করতে হবে। আমার ধর্ম আমার, যার যার ধর্ম তার কাছে। আমার খারাপ লাগে বাড়ি ভাই, আমার প্রচুর বন্ধু বান্ধব আছে হিন্দু, হ্যাঁ, এবং এরা কেউ রাজনীতি করেনি, মানে নর্মাল সাধারণ মানে হিন্দু পরিবার। এরা নারায়ণগঞ্জে থাকে না, ঢাকায় থাকছে এবং পরিচয় দিচ্ছে তারা মুসলমান হিসেবে বাড়ি ভাড়া নিয়েছে। কেন? এই বাংলাদেশের জন্য কি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই জীবন দেয় নাই? কথায় কথায় ভারতের বিরোধিতা করা হচ্ছে। টার্গেটটা কি অ্যাকচুয়ালি ওদের গোল কি? শেখ হাসিনাকে মানে উৎখাত করা, জাতির পিতার কন্যাকে উৎখাত করা? না, এটা একটা গ্লোবাল পলিটিক্স। আমাদের মাটিটাকে ব্যবহার করতে চায় কারা? যারা 1971 সনে আমাদের বীর মুক্তিযোদ্ধার কাছে এবং ভারতের সেনাবাহিনী যখন সাহায্য করেছিল, তাদেরও 30,000-এর উপরে সেনাবাহিনী নিহত হয়েছিলেন, শহীদ হয়েছিলেন আমাদের স্বাধীনতার জন্য। যখন 90,000 পাক বাহিনী নাকে খত দিয়ে বাংলাদেশের মানুষের কাছে, মুক্তিযোদ্ধার দামাল সন্তানদের কাছে সারেন্ডার করেছিল, আমার বাবাও তাদের মধ্যে উপস্থিত ছিলেন, সেদিন সারেন্ডার করেছিল। এবং সেই দিনের পর দিন আমার বাবা বঙ্গবন্ধু পরিবারকে মুক্ত করতে গেছিলেন, তখনও আটকে রেখেছিল ওরা বুঝতে না পারে, ওরা জানতো না স্বাধীন হয়ে গেছে। ওরা গুলি করেছিল ছাদের থেকে, যেখানে আপা বঙ্গমাতা সহ তার পরিবারকে আটকে রাখা হয়েছিল। আমার বাবা বুকে গুলি খেয়েছিলেন, বুকে গুলি এখান থেকে ঢুকে এখান থেকে বেরিয়ে গেছিল। আমার বাবা থামেন নাই, আমি তারই সন্তান। তারপরেও আমার বাবা সামনের দিকে এগিয়ে গেছিলেন, যেটা জাতীয় সংসদে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন। আজকে ওরা যেটা চাচ্ছে, বাংলাদেশের মানুষকে বুঝতে হবে ওরা চাচ্ছেটা কি। ওরা চাচ্ছে 71-এর সেই পরাজিত শক্তি প্লাস আজকে ওরা বলছে রোহিঙ্গারা কি, রোহিঙ্গা না, ওরা বাংলাদেশি, ওরা বাঙালি। সো বুঝতে হবে কিন্তু কোন দিকে নিয়ে যাচ্ছে তারা ইন্টারন্যাশনাল পলিটিক্সটাকে। সেখানটাতে আমাদের আরাকানরা ধরে আমাদের মানুষ ধরে নিয়ে যাচ্ছে। কই বাংলাদেশ সেনাবাহিনী ওখানে যাচ্ছেন না কেন? উদ্ধার করে নিয়ে আসেন, ওইটা নিয়ে খুঁজছেন না কেন?
আমার প্রশ্ন, সেনাবাহিনী একজন কর্নেলকে আমি দেখলাম দিনে দুপুরে রাস্তার মধ্যে, অবসরপ্রাপ্ত কর্নেলকে কিভাবে বেইজ্জত করা হলো, মারতে গেল তাকে এবং দুই চারটা ধাক্কাও দিল। এটা কোন বাংলাদেশ? পুলিশকে হত্যা করা হচ্ছে, সাংবাদিককে হত্যা করা হচ্ছে। আমাদের পররাষ্ট্রমন্ত্রী খলিল সাহেব শিক্ষিত লোক নাকি শুনেছি অনেক, ওকে ফাইন, উনি বললেন প্রধানমন্ত্রী কি ইন্ডিয়া যাবেন না, কেন? জাতির পিতার কন্যা শেখ হাসিনা ভারত থেকে বক্তব্য দিচ্ছেন, ওকে ফাইন, এই জন্য যাবেন না। হ্যাঁ, আমি একটা সাংবাদিক পেলাম না ফজলুল বাড়ি ভাই, বলে পত্রিকার সাংবাদিকদের স্বাধীনতা দেওয়া হয়েছে। এর নাম স্বাধীনতা? যে কেউ সাহস করে জিজ্ঞেস করলো না যে মাননীয় পররাষ্ট্রমন্ত্রী মহোদয়, আপনার প্রধানমন্ত্রী, আপনার নেতা তারেক রহমান যখন লন্ডনে ছিলেন 17 বছর 16 বছর, উনি তো ওখান থেকে ব্রিটেন থেকে একের পর এক বক্তব্য দিয়ে গেছেন, সেটা আইন ভঙ্গ করে নাই? এই প্রশ্নটা করার মতো একজন সাংবাদিক ওখানে ছিলেন না, হয়তো ছিলেন কিন্তু সাহস পান নেই। দিস ইজ দ্য সিচুয়েশন। আমাদের 3টা জেনারেশন, হোসেন জিল্লুর রহমান সাহেব খুব সুন্দর একটা কথা বলেছেন যে আমাদের কয়েকটা জেনারেশন নষ্ট হয়ে গেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 দিন আগে দেখলাম মুসলিম হল না কোন হলে শিবিরের ছেলেরা প্রক্টরকে আটকে রেখেছে, ছাত্রের হাতে শিক্ষক মার খাচ্ছে। আমার প্রশ্ন আজকে বাংলাদেশের মানুষের কাছে, যারা আন্দোলন করেছিলেন 98% যারা ইয়াং জেনারেশন ছিল এবং মিডল ক্লাস ছিল, লোয়ার মিডল ক্লাস ছিল, এরা এই ফেসবুক, টুইটার কিংবা আমার কাছে এগুলি কিচ্ছু নাই, এগুলি দেখে বিভ্রান্ত হয়ে তারা এই আন্দোলনে শরিক হয়েছিল। আমি তাদের দোষ দিই না, ইট ওয়াজ এ ম্যাটিকুলাস ডিজাইন। কে বলেছিল সুদখোর? ইউনূস নিজেই বলেছে, কিন্তু আমি বলি না ওনাকে সুদখোর, উনি ভদ্রলোক, বয়স্ক মানুষ, আমি ওনাকে বলি না। কিন্তু আমি দেখি বাংলাদেশে কিছু সাহসী লোক আছেন যারা টকশো করেন, ওনারা বলেন ওনাকে সুদখোর, তারপরে বলেন বেঈমান, আরেকটা বলেন যেটা, সেটা আমার কাছে অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, দেশ ধ্বংসকারী। দেশ ধ্বংসকারী। হামের টিকার জন্য বাংলাদেশে 1000-এর উপর বাচ্চা মারা গেল। একজন স্বতন্ত্র সংসদ সদস্য, সম্ভবত ওনার নাম শেখ মুজিবুর রহমান ইকবাল, উনি 2 বার কোর্টে গেলেন, 2 বার কোর্টে গেলেন যে মামলা করলেন যে এই ঘটনার ইউনূস সরকারের বিরুদ্ধে, এবং তখনকার স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী যারা দায়িত্বশীল ছিলেন, কেন হামের টিকা আনা হলো না? WHO তো পরিষ্কারভাবে বলেছে। তো এই যে 1000 শিশু আরেকটা প্রসঙ্গ একটু যাই, আওয়ামী লীগের ভুল কি দেখেন এখন আপনি এই অবস্থানে দাঁড়িয়ে? আওয়ামী লীগের ভুল হলো যে জাতির পিতার কন্যার সাথে কোনো, আমরা ঠিক ওইভাবে যেমন কি বলবো, উনি দেশের উন্নয়ন নিয়ে এত ব্যস্ত ছিলেন, বাবার স্বপ্ন বাস্তবায়ন নিয়ে, উনি যাদের দায়িত্ব দিয়েছিলেন আমাদের মতো দলটার দিকে খেয়াল রাখতে, আমরা সেটা রাখিনি, আমরা সেটা রাখতে পারিনি। এবং আমি ক্ষমা প্রার্থী আমার প্রজন্মের কাছে, আমার সন্তানদের কাছে, আমার বাচ্চাদের কাছে, যে এই যে ইউনূসের বক্তব্য যে ম্যাটিকুলাস ডিজাইন, উনি কিন্তু খুব সাকসেসফুলি দেশকে ধ্বংস করেছেন। এই ম্যাটিকুলাস ডিজাইন থেকে আমাদের বাচ্চাদেরকে আমরা রক্ষা করতে পারিনি, এই জন্য আমি আমার সন্তানদের কাছে ক্ষমা চাই।